বিপিএল সিজনের অষ্টম ম্যাচ সামনে চলে এসেছে এবং সেই ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশের দুই বৃহত্তম শহর ঢাকা এবং খুলনা। ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হবে খুলনা টাইগার্স এবং সেই ম্যাচটার আগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সামিট প্রেজেন্স এস্টেট ড্রাইভে। এবং এই মুহূর্তে আমাদের আজকে এই সেটে প্যানেলিস্ট হিসেবে রয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং বর্তমান সিলেক্টর হান্নান সরকার। ধন্যবাদ মঞ্জুর ভাই। এবং হান্নান ভাইয়ের সঙ্গে রয়েছেন খুলনা টাইগার্সের ওপেনার, জাতীয় দলের ওপেনার ইমরুল কায়েস। ধন্যবাদ আপনাকে ভাই। দুজনকেই স্বাগত জানাচ্ছি। এবং একই সঙ্গে আজকে যে বিগ ম্যাচটা কামিং আপ, এবং খুলনা তাদের প্রথম ম্যাচে জিতেছে এবং ঢাকা তারা আসলে সেভাবে ভালোটা শুরু করতে পারেনি। প্রথম ম্যাচে তারা হেরে গেছে দুর্বার রাজশাহীর কাছে। দুটো দলকে যদি শক্তির তারতম্য করা হয়, আপনি শুরুতে কাকে এগিয়ে রাখছেন? টি-20তে এটা সবসময় একটা কঠিন প্রশ্ন। আপনার কোনো দলকে এগিয়ে রাখা যায় না। কাগজে কলমে হয়তো একটা জাজমেন্ট করা যেতে পারে, বাট আসলে যদি কাগজে কলমে দেখি, খুলনা এগিয়ে, ব্যালেন্স দল, গত ম্যাচে 200+ রান করেছে। সেই সব জায়গা থেকে বোলিংও তাদের বেশ ভালো অপশন রয়েছে। বাট টি-20 ক্রিকেট, ইউ নেভার নো। কারণ আসলে আমরা দেখেছি দুর্বার রাজশাহী খুব একটা স্ট্রং সাইড বলছিল না কেউ, গত ম্যাচে তারা জিতে গিয়েছিল, আজকে যদিও তারা হেরে গিয়েছে। সেই জায়গা থেকে আমার মনে হয় যে কাগজে কলমে খুলনাকে একটু এগিয়ে রাখলেও ঢাকাও কিন্তু দুটো ম্যাচ হেরেছে। আজকে হয়তো তারা একটা মরণ কামড় দেওয়ার মতো ঢাকায় তাদের এই রাউন্ডে লাস্ট ম্যাচ বলা যায়। তো সেখান থেকে তারাও আজকে কামব্যাক করার চেষ্টা করবে। সেই জায়গা থেকে আমার মনে হয় ভালো একটা ম্যাচ আমরা প্রত্যাশা করতে পারি। হান্নান সরকারের ওপিনিয়নটা আমি শুরুতেই নিয়ে নিলাম, কারণ আমি নিশ্চয়ই দেখতে চেয়েছিলাম যে আপনি ফেভারেবল পজিশনে থাকেন কি না। আপনার দল, আপনি নিজে খেলতে পারছেন না, ছোট্ট একটা ইনজুরি ক্যারি করছেন, আশা করছেন সিলেট পর্বে আপনি মাঠে নামতে পারবেন আপনার 11-এর হয়ে। এই যে খুলনা সিজনের শুরুতেই আপনাকে পাচ্ছে না, তারপরেও প্রথম ম্যাচটা জিতেছে, আজকেও ফেভারিট হিসেবে মাঠে নামছে, নিশ্চয়ই কমফোর্টেবল পজিশনে রয়েছেন। না, অবভিয়াসলি দেখেন, আমরা লাস্ট ম্যাচটা ভালো একটা ব্যবধানে জিতেছিলাম এবং আমাদের স্টার্টিংটা ভালো হয়েছিল। ব্যাটিং আমাদের যেভাবে গেম প্ল্যান ছিল আমরা এক্সিকিউট করতে পেরেছিলাম মাঠে। বোলিংও যেভাবে প্ল্যান ছিল ওইভাবে আমরা এক্সিকিউট করেছি। ওভারঅল একটা টিম হিসাবে সবাই খেলেছিল, যার জন্য হয়তো আমরা ভালোভাবে ম্যাচটা জিততে পেরেছিলাম। সবথেকে বড় জিনিস হচ্ছে যে আপনি টিম মিটিং হয়, একটা টিমকে নিয়ে প্ল্যান করে, ওই প্ল্যানটা কতটুকু এক্সিকিউট করতে পারবে মাঠে এসে, এটা বড় জিনিস। আমাদের লাস্ট ম্যাচে আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমরা ওইভাবে এক্সিকিউট করতে পেরেছিলাম, যার জন্য আমাদের টিম রেজাল্টটা প্রপার একটা টিম রেজাল্ট হয়েছিল। মাহিদুল ইসলাম অঙ্কনের এক্সপ্লোসিভ ব্যাটিং দেখেছিলাম আপনাদের সেই ম্যাচটাতে। অঙ্কন এখন যে ফর্মে রয়েছেন, তাকে নিয়ে আসলে এক্সট্রা কোনো কাজ ম্যানেজমেন্ট করেছে কি না, বা তার এই এক্সপ্লোসিভ ব্যাটিংটা আসলে আপনারা পুরো টিমের পক্ষ থেকে কীভাবে নিয়েছেন? অবভিয়াসলি দেখেন, অঙ্কন যে জায়গায় যে রোলটা প্লে করেছে, এটা আমি মনে করি যে এটা নর্মালি হয়তো বা আমরা এক্সপেক্ট করি যে বাইরের দেশের ফরেনারদের কাছ থেকে যেরকম একটা খুব অল্প বলে অনেক রান একটা করে দিবে, যেটা আমাদের অঙ্কন করে দিয়েছে, যেটা আমাদের এই জন্য খেলাটা 200+ খেলা হয়ে গেছে। নাহলে মেবি হয়তো বা এটা আমাদের 180 খেলা হতো। তো আমার মনে হয় যে এই ধরনের আমাদের নিচের দিকের ব্যাটসম্যানগুলো অনেক স্ট্রং ব্যাটিং অর্ডার আমি মনে করি। আমাদের অঙ্কন আছে, আবু হাজার রনি আছে, মাইট বি জিয়াদ আছে, এরকম প্লেয়ার যদি থাকে টিমে, আমার মনে হয় যে একটা ব্যালেন্স থাকে কাজ করে। যে আপনি টপ অর্ডার যদি ফেল করে, মিডল অর্ডাররা খেলারে ক্যারি করলে, লাস্টের দিকে ওভার থাকলে হয়তো বা এই টাইপের প্লেয়ারগুলো হয়তো বা খেলার একটু স্কোরটা বড় করতে পারবে। আমার এই দিক থেকে আমাদের টিমটা আগায় আছে। ঢাকা ক্যাপিটালসের প্রথম ম্যাচটা আপনি দেখেছেন, দুর্বার রাজশাহীর কাছে তারা হেরে গিয়েছিল। তাদেরকে আসলে আপনি কেমন দেখেছেন? তাদের দুর্বলতার মূল জায়গাটা কোথায়? আমার কাছে মনে হয় ঢাকা আসলে স্ট্রাগল করছে টিম কম্বিনেশন বানাতে। আপনি দেখবেন যে তাদের সব ফরেন প্লেয়ার এখন অ্যাভেলেবেল হতে পারেনি। তারা কিন্তু যখন টিমটা ড্রাফটে করেছে, তারপরে ফরেন প্লেয়ার নিয়ে কিন্তু তারা একটা ব্যালেন্স তৈরি করার চেষ্টা করেছে। সেই জায়গাটায় পুরো দলের প্লেয়ারগুলোকে একসঙ্গে না পাওয়া পর্যন্ত তারা টিম সেটেল ডাউন করতে একটু স্ট্রাগল করছে। তো সেই জায়গাটা আমার মনে হয় যে টিম ব্যালেন্সিংটা করা খুব জরুরি। তারা ব্যাটিং বলিং দুটা ডিপার্টমেন্টেই আরও স্ট্রং হয়ে যাবে যখন তাদের ফুল সেট আপটা পেয়ে যাবে। এই মুহূর্তে আসলে দুটা ম্যাচ মাত্র গিয়েছে, বড় কোনো কমেন্টস করা টাফ। তাদের আসলে লিটন এবং তানজিদ তামিম এখনও রয়েছে, রান করা বাকি রয়েছে তাদের। এই দুজন ব্যাটসম্যানের উপর কিন্তু অনেকটুকু ডিপেন্ড করে তাদের। সেই জায়গা থেকে যদি তারা ক্লিক করে, আমার মনে হয় যে তাদের জেতার ক্ষেত্রে বড় ভূমিকা থাকবে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ব্যাটিংটা আশানুরূপ এখনও হচ্ছে না। সেই জায়গাটায় তারা যদি একটু গুছিয়ে উঠতে পারে, তাদের ব্যাটিংটা স্ট্রং হয়ে গেলে হয়তো তারা গেম ফিনিশ করার, পজিটিভ দিকে ফিনিশ করার সম্ভাবনা তৈরি হতে পারে। তাদের এই যে লিটন এবং তানজিদ তামিমের কথা আপনি বললেন, 3, 4, 5, 6 এই পজিশনগুলোতে
আলটিমেটলি খুব রিলাই করার মতো ব্যাটসম্যান তাদের নেই। এই সংকটটা কাটিয়ে উঠতে নিশ্চয়ই তাদের অপেক্ষা করতে হবে, যতক্ষণ না ফুল সেট আপটা রেডি হচ্ছে ততক্ষণ এটা নিয়ে আসলে তারা কতটুকু লড়াই করতে পারে সেটাও আসলে দেখার বিষয় রয়েছে। আমি আরও স্পেসিফিক করে জানতে চাই যে সেটা হচ্ছে যে এই দুই ওপেনার তারা যদি যখন ফেইল করছেন তখন আলটিমেটলি কিন্তু ম্যাচ থেকে নকড আউট হয়ে যাচ্ছেন ঢাকা ক্যাপিটালস, এবং আমরা কিন্তু সেটাই দেখেছি প্রথম ম্যাচে। সেটাই, আপনি যদি দেখেন গত ম্যাচে তারা দীপুকে ইনক্লুড করেছে, সাদাত হোসেন দীপু চমৎকার একটা ইনিংস খেলেছে, বাট আমরা যেই ধরনের উইকেটে খেলা দেখছি যেখানে হয়তো মনে হচ্ছে যে অ্যারাউন্ড 80-90 যেটা ভালো স্কোর, সেখানে হয়তো তারা 15-20 রান শর্ট থেকে যাচ্ছে। তিসারা যেভাবে শুরু করেছিল লাস্ট ম্যাচে ফিনিশিংটা দিতে পারেনি, তো সেই জায়গা থেকে উপর থেকে বড় কন্ট্রিবিউশন পাচ্ছেন। এসকানাজি খুব ভালো ব্যাটিং করেছে, দীপু খুব ভালো ব্যাটিং করেছে, বাট স্টিল 173 আসলে মনে হয়েছে একটা সময় যে এনাফ স্কোর না। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে উইকেটের উপর জাজমেন্টে অনেক সময় কিন্তু 150 ভালো স্কোর, 190 ভালো স্কোর, ডিপেন্ড করতে হয় উইকেটে কী ক্যারেক্টার শো করছে, যেটা কিন্তু ঢাকা গত ম্যাচ ছেড়েছে 173 করার পরেও। তো সেই জায়গা থেকে উইকেট জাজমেন্টে রানটা সেট করা বা টার্গেটটা সেট করা খুব জরুরি, সেই জায়গায় তারা ফেল করেছিল। দীপু যে কন্ট্রিবিউটটা করেছে সেই কন্ট্রিবিউটটা যদি আরও 5টা বল 10টা বল কমে হতো, স্ট্রাইক রেটটা একটু বেশি থাকতো, তাহলে হয়তো সেটা 190 হয়ে যেত। সো এইসব স্পেসিফিক কিছু কিছু জায়গায় তাদের ওয়ার্কআউটের সুযোগ রয়েছে, যেটা তানজিদ তামিম বা লিটন খেললে হয়তো ডিফারেন্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।